আচ্ছা, আমরা একটা কোশ্চেন তোমাদের দিয়েছি। ওকে, ভেরি গুড। আমরা ওই কোশ্চেনে মেবি মানে একটা পার্ট ডিসকাস করেছিলাম, আর একটা পার্ট বলেছিলাম যে হয়তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এর মধ্যে আমি আর একটা কোশ্চেন সিলেক্ট করেছি, সেই সিলেক্টেড কোশ্চেনটা আমরা এখন একটু লিখে রাখি, তারপর দুইটা কোশ্চেন আমরা আস্তে ধীরে ইনশাল্লাহ শুরু করব নেক্সট ক্লাস বা আজকের ক্লাস। এর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। দেখো, আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি। ডায়াগ্রামটা কি ক্লিয়ার দেখা যায় অবি? ফিগারটা জি দেখতে স্যার। অসুবিধা হচ্ছে? ওকে, আমরা এই ফিগার নিয়ে বা চিত্রটা নিয়ে আমরা একটু একটা ইনফরমেশন আমি দেবো, সেই ইনফরমেশন আগে শুনতে হবে। এরপরে আমরা একটা ম্যাথ শুরু করবো। অসম্ভব সুন্দর একটা ইনফরমেশন। ধরো, এটা হচ্ছে আমার একটা গ্রাফ। এই গ্রাফটাকে আমি অ্যালং টু দ্য এক্স অ্যাক্সিস, দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমি দেবো হলো দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর দিয়েছি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর দিয়েছি হলো দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর দিয়েছি হচ্ছে আমরা অভিকর্ষ ত্বরণ। এবার আমরা একটু খেয়াল করি, যেটা আমাদের মূল বিন্দু থাকে সেই মূল বিন্দুটা হলো পৃথিবীর কেন্দ্র। আমি ইমাজিন করো, আমি যে জিনিসটা বলছি আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ একটু খালি মনোযোগ দিবা। এই মূল বিন্দুটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন এখান থেকে তুমি যত দূর যাবা পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে চলে আসবে, দ্যাট মিনস তুমি ব্যাসার্ধ, পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা বাড়বে। দেখো, তুমি এইখান থেকে এদিকে যাচ্ছ, ব্যাসার্ধটা বাড়ছে। পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ যত বাড়বে, দেখো এখানে বিভিন্ন বিন্দু পাবা। এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। বিভিন্ন বিন্দুগুলো যদি আমরা কল্পনা করব, একটু ইমাজিন করো, যখন তুমি দূরত্ব জিরো থেকে এখানে চলে আসবা তখন তোমার অভিকর্ষ ত্বরণটা বেড়ে যাবে। একটু খেয়াল করি স্যার, মজার একটা ইনফরমেশন। এইখানে পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর কেন্দ্র থেকে যখন তুমি দূরত্ব এখান থেকে এখানে নিয়ে আসবা, দেখো আলটিমেটলি এই বিন্দু যখন এখানে সে বিন্দু মিলিত হবে, তার মানে অভিকর্ষ ত্বরণ কিন্তু বেড়ে গেল। মানে পৃথিবী, আমি বলছি ইনফরমেশন এরকম, পৃথিবীর কেন্দ্র থেকে যত তুমি আস্তে আস্তে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসবা, দ্যাট মিনস দূরত্ব, দ্যাট মিনস আমি আবার বলছি যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ যত আস্তে আস্তে আমরা বাড়াবো, ঠিক জি এর মানটা আলটিমেটলি আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার দেখো, তাহলে আমরা দূরত্ব বাড়াচ্ছি, আর এর মান বাড়ছে, দেখো জি এর মান বাড়ছে। দূরত্ব বাড়াচ্ছ, জি এর মান বাড়ছে, দূরত্ব বাড়াচ্ছ, জি এর মান বাড়ছে। দূরত্ব বেড়ে দিয়েছে ম্যাক্সিমাম এ পর্যন্ত, আর জি এর মানটা সবাই এখানে চলে গেছে। তার মানে এইখানে জি এর মানটা সর্বোচ্চ। এখন আমরা খুব ভালো করে জানি জি এর মানটা সর্বোচ্চ কোথায় হয়, পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা সর্বোচ্চ হবে। এখন দেখো, তাহলে এইখান থেকে বাড়তে 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 যখন এই বিন্দুতে আসলো, তখন এই জি এর মানটা ম্যাক্সিমাম বিন্দুতে পেয়ে গেলাম। জি এর যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানটা আমরা এই বিন্দুতে পেয়ে গেছি। এখন এই বিন্দুটাকে আমরা যদি আস্তে আস্তে একটা বিন্দুতে নাম দিয়ে দিই এ, তাহলে এইটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ। তাহলে এই কেন্দ্র বিন্দু থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে আমরা আর বলবো। দেখো আমি এখানে আর লিখে রেখেছি, আর মানে হচ্ছে পৃথিবীটা ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা যে আছে, এটা পৃথিবীর ভিতরে না? এটা কি এখান থেকে এটা পৃথিবীর ভিতরে না? দেখো তো, এটা এটা পৃথিবীর ভিতরে। এরপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে, দ্যাট মিনস আমরা যেখানে বাস করি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে যত তুমি উপরে উঠবা, যত তুমি উপরে উঠবা, জি এর মানটা দেখো আবার কমছে। দেখো এই বিন্দু থেকে তুমি আরো উপরে চলে যাও, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে চলে যাও মহাশূন্য দিকে, দেখো এই জি এর মানটা আস্তে করে কমে যাচ্ছে। তুমি আরো চলে যাও, এখানে জি এর মান কমছে। এখন বি এমন একটা বিন্দু আমরা কল্পনা করেছি, ও থেকে এ পর্যন্ত, দ্যাট টোটাল যে পৃথিবীর ব্যাসার্ধ ছিল, এই ব্যাসার্ধের 1/4 দূরত্ব আমি কি করব, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠব। আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে, এখন কোশ্চেন স্যার কতটুকু উপরে উঠব? পৃথিবীর যে টোটাল ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের 1/4 দূরত্ব আমি পৃথিবীর উপরে উঠব। এখন দেখো, আমি কিন্তু লিখে রেখেছি এ থেকে বি বিন্দুর দূরত্ব হলো r/4। এইটুকু হলো r/4। r/4 মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের 1/4। আচ্ছা, এখন তাহলে এখান থেকে যাবে সেটা পৃথিবীর বাইরে না? একটু খেয়াল করো, তাহলে এইখান থেকে এদিকে যতটুকু যাবে এই সবই পৃথিবীর বাইরে। এইটা হচ্ছে পৃথিবীর ভিতরে, দ্যাট মিনস ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধের বাইরে। আর এদিকে যা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। এখন এই চিত্র সম্পর্কে একটু ভালো করে ভাবো,
এবং নিজের একটু ড্র করে দেখো যে কার কোথায় একটু বুঝতে অসুবিধা আছে, প্লিজ আমার সঙ্গে শেয়ার করো। দেন আমি কোশ্চেনে চলে যাব। সবাই ফিগারটা একটু ড্র করো। ওকে স্যার r/4 এটা একটু বলবেন। ভেরি গুড। হ্যাঁ, r/4 দ্যাট মিনস হলো এই এ থেকে বি পর্যন্ত হচ্ছে তোমার r/4। এখন কোশ্চেন স্যার এ বিন্দুটা কি আর বি বিন্দুটা কি? এ বিন্দুটা হলো, তুমি একটু নরমালি ভাবো যে আমাদের পৃথিবী একটা আছে গোলাকার। এই গোলাকার পৃথিবীর, দেখো একটা গোলাকার পৃথিবীর যে কেন্দ্রবিন্দু থাকবে, এই কেন্দ্রবিন্দু থেকে আমি আমাদের পৃথিবীর পৃষ্ঠে, যে পৃষ্ঠে আমরা বাস করি সাধারণত, এই পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত টোটাল দূরত্ব, এইটাকে বলা হবে পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে আমার এখানে এ, যেখানে আমরা আছি এটা এ ধরো। এখান থেকে তোমাকে বলা হলো একটা মহাশূন্য দিয়ে যে কোনো একটা স্যাটেলাইট দিয়ে তুমি আস্তে আস্তে উপর দিকে চলে যাও, উপর দিকে যাওয়া শুরু করলাম। এখন আর একটা বিন্দু আমরা কল্পনা করব, সেই বিন্দুটা কত? এই বিন্দুটার নাম দেবো হলো বি। এখন তোমার কোশ্চেন, স্যার আমি কত দূরে গেলে সেই বি বিন্দুটা আপনি কল্পনা করবেন? আমি ধরে নেব পৃথিবীতে টোটাল ব্যাসার্ধ ছিল, এই ব্যাসার্ধের 4/1 এইটা হচ্ছে আমার এখানে বি বিন্দু। এই r/4 মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাশূন্যের যে দূরত্ব আমরা নেব। দ্যাট মিনস আমি যদি পাশাপাশি আরেকটা চিত্র একটু খেয়াল করি, যে সাপোজ এইটা একটা পৃথিবী, এইটার পৃথিবীর কেন্দ্র, এইটা যদি তুমি আর ধরো, যে স্যার এইটা আর, তার পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন তুমি উপর দিকে চলে যাবা, ধরো এতটুকু চলে গেলাম, এইটা এইটা এইচ, এই এইচের ভ্যালু কত হবে? টোটাল r/4। এইটা হচ্ছে r/4। এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে এ বিন্দু। এখন বলো সামি, সেকেন্ড ফিগারটা একটু ইমাজিন করো। এখন দেখো কারো কোথাও প্রবলেম আছে কিনা। নো স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা কোশ্চেন লিখবো যে স্যার তাহলে কোশ্চেনটা কি হবে। লেখো উদ্দীপকে পৃথিবীর কেন্দ্র হতে, একটু লেখা রাখো তো। প্রথমে লেখো উদ্দীপকে, উদ্দীপকে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণ। আমি বলে দিচ্ছি, জাস্ট একটু শুনবা আর পাশাপাশি লিখবে, তাহলে কোনো ওয়ার্ড যদি একটু হেজি হয়ে যায় তা ধরতে পারবে যে স্যার এটা লিখছে। দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণের লেখচিত্র দেওয়া হলো। ওকে, তারপর দেখো পৃথিবীর ভর m equal to 6.0 10⁻24 এত কেজি, এবং ব্যাসার্ধ, এগুলো কিন্তু সাধারণত কোশ্চেন দেওয়া থাকবে। ব্যাসার্ধ r = 6400 কিলোমিটার। আর কিছু লাগবে না। আর আরেকটা জিনিস লাগবে, জি এর ভ্যালু, জি = 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার মেইনলি কোশ্চেন, মানে স্টেম গেল ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, ক এবং খ আমরা আলোচনা করার দরকার নেই, তারপরে আমি একটা টপিক একটু জিজ্ঞেস করবো। দেখি আমি ক্লাসে সুন্দর করে পড়িয়েছি, আমরা এক্সামও নিয়েছিলাম, তারপরে দেখি আমরা কারো মাথায় আছে কিনা। কে বলতে পারবে সুন্দর করে একটু বুঝে বলতে পারবে আমাকে যে ভূ স্থির উপগ্রহ কোনটি এবং কি সেটা? এনিওয়ান? স্যার যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হবে সেটা ভূস্থির উপগ্রহ হবে। সামি, ভেরি গুড। ডেফিনেশন অ্যাকচুয়ালি এটি হবে। যে উপগ্রহের আহ্নিক গতি পৃথিবীর আহ্নিক গতির সমান হবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ান? আরেকজন? ইয়াসিন আরাফাত, ইয়াসিন বলো তো কি বলতে চাচ্ছেন বাবা? ইয়াসিন? আসলে আহ্নিক গতির কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, গুড।
আরটা হচ্ছে রুহান। রুহান কে বলছে, কি বলছিলে বাবা, দেখি বলো তো। স্যার যে উপগ্রহের আহ্নিক গতি পৃথিবীর আহ্নিক গতির সমান হবে অর্থাৎ 24 ঘন্টা হবে। গুড। আচ্ছা, অ্যাকচুয়ালি সামি যেটা বলেছিল এবং তোমরা যেটা বলেছো দুইটাই কারেক্ট। হ্যাঁ, আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি এবং ওই যে উপগ্রহের আহ্নিক গতি সমান, আর সেটাই। আর তারপর ও বলেছে যে পর্যায়কাল সমান, দুইটাই কারেক্ট। অবি, এবার তুমি লাইনে আসো, তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে এই যে ওরা বলছে যে পর্যায়কাল দুজনেরই সমান, অ্যাকচুয়ালি জিনিসটা ফিজিক্যালি আমাকে একটু এক্সপ্লেন করতে পারবা যে স্যার এটা এরকম জিনিস হবে? ওকে, ডেফিনেশন কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে ভাষা, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন, নো ডাউট, কোনো ভুল নেই, সুন্দর হয়েছে। বাট আমি চাচ্ছি যে এই ফিজিক্যালি জিনিসটা বুঝিয়ে দিতে পারবা যে স্যার এটা এরকম জিনিস হবে? আমার মনে হয় আমি যখন ক্লাস এর আগে করেছিলাম, সুন্দর একটা ফিগার দিয়ে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভূ স্থির উপগ্রহ কেন বলা হয় এটাকে। এনিবডি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবা যে স্যার এটা এইভাবে হয়? স্যার ট্রেনের উদাহরণ দেওয়া যায় স্যার কিসের এই কিসের ক্ষেত্রে। স্যার কিসের? দুইটা ট্রেন যদি একই বেগে চলে স্যার, সেই ক্ষেত্রে যদি একজন আরেকজনের দিকে তাকায় থাকে তাহলে স্যার মনে হবে এটা স্থির আছে। ওকে, গুড। স্যার আপনি আচ্ছা, বলছিলেন স্যার মানে স্যার আমি বলি, যে হ্যাঁ হ্যাঁ বলো, যে কোনো ভবিষ্যতের একদম মধ্যে বলো, একদম দাঁড়ায় বলো। হ্যাঁ বলো, স্যার শেষ করো। ভবিষ্যতের মানে কোন একটা জায়গায় আমি খাড়ায় আছি স্যার, আমার মাথার উপরে উপগ্রহটা আছে। ভেরি কারণ গুড। আমি 6 ঘন্টা পরে দেখা গেল, 6 ঘন্টা পরে আমি যদি অন্য জায়গায় ওই জায়গায় খাড়ায় থাকি, তখনও স্যার ওই উপগ্রহটা ওখানেই থাকবে আমার মাথার উপর। ভেরি ভেরি গুড, হ্যাঁ, গুড। এইটা হচ্ছে আমার এরকম সেই এক্সাম্পলটাই, আমার সেই এক্সাম্পলটা তুমি বলেছো ক্লাসে, গুড। রাফি খান কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই যে স্যার পৃথিবীর সাপেক্ষে কৃত্রিম উপগ্রহকে মানে ভূস্থির উপগ্রহ বলা হয়। ধরেন আমি পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছি, একটা ওকে ওকে, কৃত্রিম হ্যাঁ, উপগ্রহ দেখা যাচ্ছে, ওটাই ওকে ভূস্থির উপগ্রহ। ওকে, গুড। এখন দেখো, ভেরি গুড, হ্যাঁ, মোটামুটি সবার কনসেপ্ট আমরা সত্যি বলছি, আমি হ্যাপি যে আমি ক্লাসে করেছিলাম জিনিসটা খুব সুন্দর করে সবাই মাথার মধ্যে নিয়ে রেখেছো। এখন আমি আরেকটুখানি একটু মানে বুঝিয়ে দিই, অ্যাড করে দিই। ধরো আমরা এখন এখানে আছি পৃথিবী পৃষ্ঠে, যে যেমনি আসছে, তুমি দেখলে যে মাথার উপরে কোন একটা স্যাটেলাইট দেখা যাচ্ছে। ধরো এখন দেখলাম আমি, দেখার পরে তুমি চলে আসলা, তুমি দেখলে দেখে মাথা অনেক উপরে কি একটা স্যাটেলাইট দেখা যাচ্ছে, তুমি দেখে চলে আসলা। ঠিক এরপরে তুমি যখন আবার ধরো 4 ঘন্টা বা 5, আফটার 5 or 6 hours তুমি আবার দেখলে, আকাশে দিকে তাকালে, দেখলে যে হ্যাঁ তোমার মাথার উপরে সেই অবজেক্টটা বা সেই স্যাটেলাইটটা রয়ে গেছে। আবার তুমি 5 ঘন্টা 6 ঘন্টা পরে গিয়ে দেখে ঠিক রয়ে গেছে। তার মানে কি, পৃথিবী তো স্থির না, পৃথিবীটা ঘুরছে। পৃথিবীটা ঘুরছে যে বেগে, তোমার যে উপরে স্যাটেলাইটটা যেটা আছে ওটা কিন্তু তোমার সাথে সাথে প্যারালালি ঘুরছে। দেখো, তুমিও ঘুরছো, পৃথিবীটা ঘুরছে, মানে পৃথিবী ঘোরা মানে তো তুমি ঘুরছো, পৃথিবীটা নিজে ঘুরছে পৃথিবীর সাথে। কম্পেয়ার করলে মানে একই গতিতে না, একই সাথে সমান্তরালভাবে দুটোই ঘুরছে। তারপরে কি, তুমি যত এদিকে ওদিকে ঘুরবা, তুমি দেখবে যে সবসময় ওই উপগ্রহটা তোমার মাথার উপরে স্থির আছে। কিন্তু আসলে কিন্তু আমরা কেউ স্থির নেই। তারপর আমরা এটা আপেক্ষিকভাবে বলতে পারি যে ওই উপগ্রহটি স্থির আছে, যেহেতু তোমার বেগ এবং ওর বেগ দুটো একই বেগে যাচ্ছে, একই দিকে। ওকে, সেই ধরনের উপগ্রহকে বলা হয় আমাদের আপেক্ষিক ভূস্থির উপগ্রহ। ওকে থাক, আমরা খ দরকার নেই, আমরা গ নাম্বার কোশ্চেনটা একটু লিখি। আমরা এটা আলোচনা করবো অনেক কিছুই। গ নাম্বার কোশ্চেনটা লিখবো, প্রথমে আগে লেখো উদ্দীপকের এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান কত। তুমি লেখো এ বিন্দুতে, সবাই লেখো একটু, এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত। এটা একটা কোশ্চেন। দেখো, পয়রা ফলা আকার হবে বাবা, প্রাবল্য। এখন এই প্রাবল্য শব্দটা পরে আমরা তো মনে হচ্ছে কি স্থির তড়িতের কথা মনে পড়ছে, তাই না? আমরা গ নাম্বার কোশ্চেন দিয়েছি এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত। এখন আমার মনে হচ্ছে এই প্রাবল্য শব্দটা দেখার পরে মনে হচ্ছে যে এর তো তড়িতের ক্ষেত্রে পড়েছে প্রাবল্য, তড়িৎ বিভব, তারপরে দুইটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, এরকম পড়েছি না? এই প্রাবল্য ঠিক একইভাবে আমরা দুটো চার্জ বস্তুর ক্ষেত্রে যে প্রাবল্যটা পেয়েছিলাম, এখানে দুইটা বস্তুর মধ্যে আমরা প্রাবল্যটা পাবো।
এখন এই প্রাবল্য যখন বের করব, এটা আমি সলিউশনে দিয়ে রাখি। প্রথম লেখো পৃথিবীর ভর, আমি কিন্তু উত্তর লিখতেছি এখন। পৃথিবীর ভর এম সমান সমান দেওয়া ছিল 6.0 10⁻24 কিলোগ্রাম। তারপরে ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6400 কিলোমিটার। আমরা যদি এটাকে একবার সরাসরি মিটারে কনভার্ট করে ফেলবো, 6400,000 মিটার। ওকে, তারপরে আমরা জি এর ভ্যালুটা দেওয়াই আছে। এখন লাগবে পৃথিবীর প্রাবল্য। পৃথিবীর প্রাবল্য অ্যাকচুয়ালি ই বলা হয়, সেটা ছিল GM/r²। দেখো GM/r²। এখন এখানে জাস্ট সব তিনটে ভ্যালু তোমার হাতে দেওয়া আছে। জির ভ্যালু দেওয়া আছে 6.673 ইন্টু 10⁻⁻11। এম এর ভ্যালু দেওয়া আছে 6.0 ইন্টু 10⁻24। আর আর এর ভ্যালু নিয়ে একটু সমস্যা হলো 6400, এরপর তিনটা জিরো, এর উপর স্কোয়ার। টোটাল যে ক্যালকুলেশন করে রেজাল্টটা আসবে, সে প্রাবল্যের ভ্যালুটা আমি সরাসরি লিখে দিচ্ছি। তোমরা 9.7 নিউটন পার কেজি। আমি আবার বলছি 9.77 নিউটন পার কেজি। নিউটন পার কেজি, এইটা হচ্ছে অ্যান্সার। তুমি এই টোটাল ক্যালকুলেট দেখবে অ্যাকচুয়ালি এটা অ্যান্সার আসবে। আচ্ছা, এখানে নিউটন পার কেজি, আমি এই কোশ্চেন যখন সলভ করাই তখন ভাষণ একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, স্যার এটা নিউটন পার কেজি কেন আসলো? এটা আমরা দেখো ডিরেক্টলি, যেহেতু এটা প্রাবল্যের প্রত্যেকটা পৃথিবীর যতগুলো রাশি আছে সবগুলো রাশির সবগুলো একক কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করা আমাদের জন্য একটু টাফ। আমরা যদি কিছু জিনিস একটু বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আননেসেসারি আমাকে সবকিছু মেমোরাইজ করতে হচ্ছে না। কোনো কোনো জিনিস আমি বুঝেই শেষ করতে পারবো, আচ্ছা এটা এরকম হবে, এটা এরকম হবে। দেখো এই যে নিউটন পার কেজি, এখন তুমি জাস্ট এক্সামে লিখে দিলে যে স্যার 9.77, কোনো ইউনিট বা কোনো একক দিলে না। কোনো একক যখন দিচ্ছ না, তখন কিন্তু যে এক্সামিনার যে খাতা চেক করবে তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে তোমাকে 1 নম্বর কমানোর জন্য। কিন্তু আমার কথা হলো, তুমি কেন সেই সুযোগটা দিবা যে স্যার আমি নাম্বারটা কমাবো? আমরা যদি একটু অ্যালার্ট হই তাহলে নাম্বারটা কমবে না। সো নিউটন, আমি ধরলাম যে পৃথিবীর প্রাবল্য, এই প্রাবল্য অ্যাকচুয়ালি তুমি একক আমি জানিই না। আবার দেখি তো একটু যে কিভাবে এটা বের করা যায়, একটু তারা খেয়াল করবা। প্রথম কি আমাকে একদম বলবা যে 6.673 ইন্টু 10⁻11, এইটা হচ্ছে জি এর মান। আমি কি লিখেছিলাম? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। am I রাইট? দেখো আমি এখন কি লিখবে না, আর লিখলেও তার তোমার শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আচ্ছা, আমরা একটু এই পাশে একটু মুছে দিই। কোশ্চেন যেগুলো তোমাদের তোলা আছে আমি একটু একটু মুছে দিচ্ছি, কারণ এখানে আমি জিনিসটা একটু মুছে দিই। দেখো তাহলে ই ইজ ইকুয়াল টু, প্রথম ছিল 6.673, এর এককটা কি ছিল? এর একক ছিল নিউটন, তারপরে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, আর 6.010⁴, এর সরাসরি দেখো কেজি ছিল। আচ্ছা, নিচে কে ছিল? 6.6 মিটার, তার মিটার উপর স্কোয়ার। এইবার খেয়াল করে দেখো উপরে কে ছিল, তাহলে নিউটন মিটার স্কোয়ার, আর এই যে কেজি স্কোয়ারটাকে নিচে নিয়ে আসো। ওকে, কেজি স্কোয়ার, এখানে এখানে একটা কেজি ছিল আর এখানে মিটার স্কোয়ার ছিল। এবার দেখো তো মিটার স্কোয়ার বাদ দাও, একটা কেজি আর এখানে কেজি স্কোয়ার ছিল, একটা কেজি উঠায় দাও, তাহলে কি হলো? নিউটন পার কেজি। আমরা বলতে পারি নিউটন দেখো ইনভার্স কেজি। এখন কি বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি এইটার এককটা নিউটন পার কেজি কেন আসলো? জি স্যার। ওকে, যদি তুমি খুব প্রয়োজন মনে করো তুমি তোমার মতো লিখে নিতে পারো, বাট এটা তোমাদের বুঝতে হবে। শুধু এরকম না, এখানে না, এরকম বিভিন্ন জায়গায় এমন কিছু জিনিস, আমরা এমন কিছু রাশির মাঝে মাঝে চলে আসবে অ্যাকচুয়ালি যেগুলো যে আমি নির্দিষ্ট কোনো একক জানি না। ওকে, একক জানি না মানে একক বের করা তোমাকে শিখতে হবে।
সেই এককগুলো বের করে আমরা জাস্ট একটু কোনো সময় একটু ধরি। ওকে, এখন দেখো আমি ঘ নাম্বার কোশ্চেনটা একটু লিখি। ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু মুছে দিচ্ছি যেহেতু ইনফরমেশন তোমাদের কাছে আছে। লেখো, একটি সেকেন্ড দোলকে, ঘ নাম্বার, একটি সেকেন্ড দোলক সেকেন্ড দোলককে এ বিন্দু হতে বি বিন্দুতে নেওয়া হলে এর এর গতি হলে এর গতি তুলনা করো। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে, এই কোশ্চেনটা হচ্ছিল আমাদের এখানে মেইনলি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আগে চিন্তা করব যে এখানে একটা সেকেন্ড দোলক কে এ বিন্দু হতে বি বিন্দুতে নেওয়া হলে এর গতির তুলনা করো। তুমি নরমালি একটু ভাবো, সবাই লিখেছো কোশ্চেনটা? দেখেছো সবাই? ওকে, তাহলে আমরা এখন দেখি যে স্যার একটা সেকেন্ড দোলক কে এ বিন্দু হতে বি বিন্দু, তোমরা কি ভুলে গেছো এ বিন্দু কোথায় বি বিন্দু কোথায়? এ বিন্দুটা হলো পৃথিবীর পৃষ্ঠ আর বি বিন্দুটা হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে জাস্ট উপরে কোন একটা, ওই যে 4/1 দূরত্ব যদি আমরা উপরে যাই সেটা হলো বি বিন্দু। একটা প্রথম কোশ্চেন হলো সেকেন্ড দোলক কাকে বলে, সেটা হচ্ছে কোশ্চেন। কেউ কেউ বলতে পারবা সেকেন্ড দোলক কি? যে দোলকের পর্যায়কাল 1 সেকেন্ড। পর্যায়কাল 1 সেকেন্ড না, পর্যায়কাল 1 সেকেন্ড না, পর্যায়কাল 2 সেকেন্ড। যে দোলকের পর্যায়কাল অ্যাকচুয়ালি 2 সেকেন্ড, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড দোলক। এখন কিভাবে, আমি একটু দেখো, ধরো যে এখানে একটা সরল দোলক আছে, এই সরল, এটাকে বলা হয় সাম্য অবস্থা। এই সাম্য অবস্থায় কোনো সরল দোলককে আমি যখন, ওকে দেখো, সাম্য অবস্থা থেকে সরল দোলককে আমি যখন এইখান থেকে এই বিন্দুতে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ছেড়ে দেব, তাহলে এইটা মনে করে এখানে আসলো, ছেড়ে দেব, ঠিক এইটা আবার গিয়ে এখান থেকে এখানে চলে আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটা দুলতে দুলতে এদিকে চলে যাবে, আবার ওখানে দুলতে এদিকে আসবে, সারাক্ষণ এইভাবে দুলবে। এখন এই বিন্দু থেকে দুলতে দুলতে যখন এই বিন্দুতে যাবে, যেতে যে সরল দোলকের, তাহলে এ বিন্দু হতে, মনে করেন এ বিন্দু হতে এখানে যাচ্ছে হলো বি বিন্দুতে, তাহলে কোন একটি সরল দোলকে যদি দূরত্ব এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে 1 সেকেন্ড, তখন সেই ধরনের সরল দোলককে বলা হয় সেকেন্ড দোলক। দ্যাট মিন তার পর্যায়কাল হলো এখান থেকে যাবে এবং ওইখান থেকে ব্যাক করে আবার এখানে আসবে, এই যাওয়ায় এবং আসার যে সময় লাগবে ওই সময়টাকে বলা হয় পর্যায়কাল। এইটাই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গের মতো। তাহলে দেখো, তাহলে এই পর্যায়কাল কত পাবো আমরা সাধারণত এনে? 2 সেকেন্ড। যার জন্য কিন্তু তোমাকে যখন বলা হবে একটা সেকেন্ড দোলক, তখন তোমাকে ধরে নিতে হবে, কোশ্চেন দেওয়া থাক না থাক, যে স্যার টি ইকুয়াল টু 2 সেকেন্ড পাবো, টি এর মানটা আমরা 2 সেকেন্ড পাবো, এটা আমরা নিশ্চিত, কারণ এখানে তো সেকেন্ড দোলক মানে হচ্ছে টি এর মান 2 সেকেন্ড। ওকে, তাহলে সবাই কোশ্চেনটা লিখেছো যে আমরা এ বিন্দুতে, দেখো একটা সেকেন্ড দোলক আমি তো পৃথিবীর পৃষ্ঠ আমি নেব, একটু খেয়াল করি, পৃথিবীর পৃষ্ঠ যখন একটা বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগবে ধরো 1 সেকেন্ড,
পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি এই যে রেডিয়াসের 4/1 পৃথিবীর ব্যাসার্ধর 4/1 মহাশূন্য উপরে চলে গেলাম, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলাম, ওইখানে যে সময়টা লাগবে ওই এল এর মানটা টি এর মানটা ওইটা কি পৃথিবীর সমান থাকবে না পৃথিবীর চেয়ে বেশি হবে সেটা অথবা পৃথিবীর চেয়ে কম হবে সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে তার গতি তুলনা করতে বলেছি, তার মানে কি স্লো হবে পৃথিবীর পৃষ্ঠ যদি যেভাবে যে গতিতে চলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে যাওয়ার পরে সেই গতি কি সেম থাকবে নাকি স্লো হবে নাকি একটু ফাস্ট হবে, সেইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন। আমার কোশ্চেনটা সবাইকে বুঝতে পেরেছো যে স্যার কোশ্চেনটা কি ছিল? জি স্যার। ওকে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে এই যে সরলদোলকের গতি সেই গতিটা কেমন হবে আমরা সেটা তুলনা করবো, গাণিতিকভাবে সেটা ব্যাখ্যা করে দেখবো যে স্যার কিভাবে করা যায়। এখন আমরা দেখি, প্রথমে আমরা এ বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি। আমি লিখে দিচ্ছি এখানে এ বিন্দুর জন্য, দেখো এ বিন্দুর জন্য এর ব্যাসার্ধ কে ছিল, আমি লিখে দিচ্ছি এখানে এ ইকুয়াল টু ধরো আর। তারপরে এ বিন্দুতে আমাদের পৃথিবীর ভরটা কত ছিল, একেবারে ফিক্স করা ভ্যালু ছিল এখানে, এটা ধরো এম। ওকে, তাহলে জি কত দেবো এখানে, জি এ জি সমান কি, অভিকর্ষ ত্বরণ যদি বের করতে চাই কোন স্থানে সে ফর্মুলা কি ছিল, জি সমান জিএম ভাগ আর স্যার। ভেরি গুড, জি এম বাই আর স্কোয়ার। এখন এই জি কিন্তু আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, যার কিছু হলো বড় হাতে জিটা বলা হবে, এটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। বাট আমরা যেহেতু এ বিন্দুর জন্য দিচ্ছি, বি বিন্দুকে টোটালি এখন আপাতত অমিট করে রাখছি, তাহলে আমরা এখানে এম ধরবো যে স্যার এটা এম, ও এটা এম, এ তো এমই, আর এখানে এ ধরবো, এটা একটা নম্বর সমীকরণ। ঠিক একইভাবে যদি বি বিন্দু যখন আমরা চিন্তা করি, সেম ভাবে বি বিন্দুর জন্য দেখো আমি দুইটা বিন্দুকে আলাদা করে নিয়ে আসি জাস্ট ক্যালকুলেশন সুবিধা বোঝানোর জন্য। এখন এখানে আর বিটা কি হবে, আর বি ইজ ইকুয়াল টু, এইটা কিন্তু আর থাকবে না, তখন দেখো এইখান থেকে ব্যাসার্ধ ছিল এইটা, এখান থেকে এই ব্যাসার্ধ টোটাল যাবে আর প্লাস আর ডিভাইড বাই 4 হবে। গুড, আর প্লাস আর বাই 4, যেহেতু আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে আর বাই 4 উপরে উঠেছি, এইটা হচ্ছে আমার এখানে দূরত্ব। পৃথিবীর যে ভর ছিল এম বি, এই ভরের কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, ওরা কিন্তু স্থির থাকবে। তাহলে আমরা এখানে জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যে জি পাবো, এই জি বি এর মান কত পাবো দেখো তো, তার আমরা লিখতে পারি জি এম বাই আর বি স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। দেখো আমি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না লিখে জাস্ট তোমাকে সিম্বল ভাবে, আমরা সিম্বলিক ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যে প্রথম হলো এ বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ পাবে এটা, আর বি বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ পাবে এটা। আমার কোশ্চেন কিন্তু অভিকর্ষ ত্বরণ না, আমার কোশ্চেনটা ছিল পর্যায়কালটা বের করে দেখবো যে কোথায় পর্যায়কালটা বেশি না কম, সেটা কিন্তু আমরা মেনলি তুলনা করব। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম 1 নম্বর 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ করব। দেখো আমরা যদি লিখি যে 1/2 হতে পাই, তাহলে কি হবে এখানে, জি এ ডিভাইড বাই জি বি ইজ ইকুয়াল টু, এটা বাই এটা একটু খেয়াল করি, আমরা এক লাইন একটু বেশি করে করবো, জি এম বাই আর এ স্কোয়ার ইন্টু, এটা যদি ডিভাইড করে এটা উল্টে যাবে না, তাহলে কি হবে উপরে আর বি স্কোয়ার, নিচে হবে জি এম। এখন জি এম কেটে দাও, তাহলে দেখো জি এ বাই জি বি ইজ ইকুয়াল টু আর বি বাই আর এ স্কোয়ার, দুটোর উপর স্কোয়ার ছিল, সো দ্যাট জি এ বাই জি বি ইজ ইকুয়াল টু, এটাকে আমরা স্কোয়ার রুট দিয়ে রাখি, টু স্কোয়ার রুট আর বি বাই আর এ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ ধরে রাখলাম।
দেখো আপ টু দিস ক্যালকুলেশন, এখন এই ক্যালকুলেশন পর্যন্ত কারো কোথাও কোনো ল্যাকিংস আছে কিনা প্লিজ আমাকে একটু বলবা। খুব সিম্পল, আমি কিন্তু কোনো ফিজিক্স বুঝাচ্ছি এর মধ্যে, একটা ম্যাথমেটিক্স এর মতো ছোট্ট সিম্পল একটা জিনিস, যে আমরা এখান থেকে এ বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ বের করেছি, বি বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ বের করেছি। এই দুটো অভিকর্ষ ত্বরণকে একটা দ্বারা আটটাকে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা এরকম একটা ফর্মেটে রেখে দিলাম। ওকে, থাকলো। এখন সবাই কি তুলেছো? জি স্যার। গুড। এইবার দেখো আমরা এখান থেকে আরেকটু পাশে অন্য, এখন এটা কিন্তু তার নিচে, আমি কিন্তু পাশাপাশি লিখছি মানে এটা না যে স্যার আমরা কিভাবে লিখবো, তুমি জাস্ট স্ট্রেট নিচে চলে যাবা। আচ্ছা, এখন একটা সরল দোলকের পর্যায়কাল বের করার ফর্মুলাটা কি কেউ বলতে পারবা? পর্যায়কাল বের করার ফর্মুলা টি ইকুয়াল টু টয়েস বাই স্কোয়ার রুট এল বাই জি। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি, দেখো পর্যায়কাল, প্রথমে লেখো সরল দোলকের পর্যায়কাল। সরল দোলকের পর্যায়কাল যখন আমরা বের করব, অ্যাকচুয়ালি ফর্মুলা হলো টি ইকুয়াল টু টয়েস বাই রুট এল বাই জি। এইটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, পর্যায়কাল বের করার ফর্মুলা। স্পেশালি কার পর্যায়কাল এটা? এটা হচ্ছে একটা সরল দোলকের পর্যায়কাল বের করার ফর্মুলা হচ্ছে এটা। এখন এলটা কি আর জিটা কি আমরা একটু বলি। টিটা তো পর্যায়কালে নো ডাউট, কোনো প্রবলেম নাই। পাইর ভ্যালু তোমার সেই 3.1416, এটা ভ্যালু চোখ নাই। এলটা হলো কোন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, কোন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় অ্যাকচুয়ালি এল। এন্ড কার্যকরী দৈর্ঘ্য বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, একটু জিনিসটা আমরা কনসেপ্টটা নিয়ে রাখি। তুমি কোন সরলদোলককে যে বিন্দু থেকে ঝুলাই দিবা, একটা সুতা দিয়ে বেঁধে তো সরলদোলক তৈরি করবে, একটা ববকে বেঁধে তারপরে এদিকে দিকে তুলতে থাকবে, তাই না? তাহলে আমরা বলছি যে যে বিন্দু থেকে ববটাকে তুমি ঝুলাই দিবা, ওই বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত, দ্যাট মিন্স আমরা ধরেছি যদি ওটা বৃত্তাকার হয় তাহলে তার কেন্দ্র বিন্দু পর্যন্ত। এটা কিন্তু শুধু সুতার দৈর্ঘ্যটুকু না, প্লিজ আমার এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখবা। এখানে কিন্তু বিভিন্ন ভাবে আমরা ঘুরে পেঁচা কোশ্চেন করতে পারি। আমি বলছি যে যে বিন্দু থেকে আমরা সুতোটা ঝুলাই দেব, ঝুলাই দিয়ে একটা বস্তু, এই বস্তুর নামকে বলা হয় অ্যাকচুয়ালি বব ফিজিক্সের ভাষায়। একটা বস্তুকে যখন ববের সাথে বেঁধে আমি দুলতে দেবো, এমনি আস্তে আস্তে দুলতে থাকবে, এটাকে বলে সরল দোলক। এখন এই সরল দোলকে কার্যকর দোলক বোঝাচ্ছে যে বিন্দু থেকে তুমি সুতোটা ঝুলাই দিলা, ওই বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত, দ্যাট মিন্স যদি ওটা বৃত্তাকার আমি ধরি তাহলে তার যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ এবং ওই সুতার যে দৈর্ঘ্য, তার সুতার দৈর্ঘ্য সাথে ওই ব্যাসার্ধটা যোগ করলে যে দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি তার কার্যকরী দৈর্ঘ্য। এটা আমাকে মনে রাখবো কিন্তু। এইটা হচ্ছে আমার এখানে স্যার সুতার ব্যাসার্ধ আর কোনটা? সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য আর ওই বস্তুটার স্যার ব্যাসার্ধ নাকি ব্যাস? অ্যাকচুয়ালি আমরা না ব্যাস দেব না, ব্যাস হলে তো তার পুরোটা হয়ে গেল, ওর ভরকেন্দ্র পর্যন্ত। একটা বৃত্তে একটা গোলাকার বস্তুর যে তার ভরকেন্দ্র, অ্যাকচুয়ালি ভরকেন্দ্র পর্যন্ত, কিন্তু আমরা বারবার বলছি যে গোলাকার বস্তু, যদি গোলাকার বস্তু ধরো তাহলে ওর ভরকেন্দ্রটা কিন্তু থাকবে তার কেন্দ্রবিন্দুতে। তাহলে কেন্দ্রবিন্দু যদি হয় তাহলে তার ব্যাসার্ধ হবে। তো সাধারণত আমরা ফিজিক্সে যে ধরনের ববকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই সাধারণত গোলাকার ধরেই আমরা করা হয়। এই জন্য বলি সুতার দৈর্ঘ্য প্লাস বস্তুর বা ববের ব্যাসার্ধ, এটাকে এই দুটাকে কম্বাইন করলে যেটা পাবো সেটা হতে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি এল। কোন এক জায়গায় এরকম ফর্মুলা পাওয়া গেছে যে এল সমান সমান এল প্লাস আর, এইটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের ফর্মুলা। এই এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, এইটা হচ্ছে সেই ববের ব্যাসার্ধ। এটাকে আমরা একটু খেয়াল করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এটা টি সমান সমান, তাহলে পৃথিবীর এ বিন্দুর জন্য দেখো তো, এ বিন্দুর জন্য আমি যখন টি এটা লিখবো তখন আমরা একটু খেয়াল করি, সেটা হলো টয়েস বাই রুট এল বাই জি এ। একটা কোশ্চেন স্যার, এই সুতার দৈর্ঘ্য ববে আমাদের কার্যকর দৈর্ঘ্য, এটা তো চেঞ্জ হবে না, এটা তো ভ্যালু ফিক্সড।
কারণ আমি একটা সরলদোলককে পৃথিবীর পৃষ্ঠে দোল খাওয়াবো, এই সরলদোলকটাকে আমি নিয়ে যাব আবার পৃথিবীর অন্য জায়গায়, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে নিয়ে যাবো, যে 4/1 বি বিন্দুতে। ঠিক ওই ক্ষেত্রেও কিন্তু আমরা কি কি করতে পারবো, যে এল এর যে মান, এল এর মানে কোনো পরিবর্তন হবে না। আমি কি বোঝাতে পেরেছি? দ্যাট মিনস এল কিন্তু চেঞ্জ হবে না। এ বিন্দুর জন্য এটা, আর বি বিন্দুর জন্য, এবার লেখো বি বিন্দুর জন্য ঠিক একইভাবে টি বি, মানে পর্যায়কাল, যে বি বিন্দু পর্যায়কাল সমান সমান টয়েস বাই রুট এল বাই জি বি। এখানে কিন্তু জি এ ছিল। ওকে, এখন এই দুইটাকে ডিভাইড করো তো। তার আমি কি লিখতে পারি দেখো, টি এ বাই টি বি ইজ ইকুয়াল টু, এইটাকে ডিভাইড করো, ডিভাইড করলে কি হবে, 2 পাই কেটে গেল, তাহলে স্কোয়ার রুটের ভিতরে থাকবে এল বাই জি এ, আর এটাকে যদি উল্টা দাও জি বি বাই এল, তাহলে এল টা কেটে দাও, তাহলে টি এ বাই টি বি ইকুয়াল টু স্কোয়ার রুট জি বি বাই জি এ। আচ্ছা, এখানে আমরা একটু ইনভার্স করে দেবো। এখন কোশ্চেন স্যার কেন ইনভার্স করব? ইনভার্স করব হলো, আমরা এখানে কি পেয়েছিলাম দেখো তো, স্কোয়ার রুট জি এ বাই জিবি, আর এখানে স্কোয়ার রুট জিবি বাই জি এ পেয়েছো, তাহলে কি অ্যাকচুয়ালি এই দুইটা কম্পেয়ার করতে পারবো? কম্পেয়ার করতে পারছি না, তাহলে জি এ বাই জিবি লাগবে। তাহলে এটাকে আমরা উল্টা দেবো, এটাকে আমরা উল্টা দেবো, ইনভার্স করে দেবো। জাস্ট দেখা যাচ্ছে নিচে লেখা, বোঝা যায় বাবা? স্যার আর যায় না স্যার, নিচেটা বুঝা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি একটু। হয়ে গেছে তোমাদের লাস্ট সলিউশনটা হয়ে গেছে। তাহলে আমি পাশে লিখছি, জাস্ট এটাকে উল্টে দেবো, আর কোনো কিছু না। টি বিটাকে উপরে দাও, টি এটাকে নিচে দেবো, তাহলে এটাকে উল্টে দাও, স্কোয়ার রুট জি এ বাই জিবি। এখন দেখো যে এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন ধরবো। মজার ব্যাপার হলো 3 নাম্বার ইকুয়েশন দেখো, এই পাশে স্কোয়ার রুট জি এ বাই জিবি, 4 নাম্বার এই পাশে জি এ বাই জিবি স্কোয়ার রুট, তাহলে এটা সেম না? এই যদি সেম হয় তাহলে এই আমরা বলতে পারি টি বি বাই টি এ ইকুয়াল টু দিস বাই দিস, সো দ্যাট আমরা লিখতে পারি এখানে টি বি বাই টি এ ইকুয়াল টু আর বি বাই আর এ। ওকে, আমরা অ্যাকচুয়ালি বের করব টি এর ভ্যালু, কিন্তু আমরা জানি টি এর ভ্যালু 2 সেকেন্ড, যেহেতু সরলদোলক ছিল এবং তার সেকেন্ড দোলক ছিল 2 সেকেন্ড, কিন্তু টি বি ভ্যালুটা কত হবে সেটা বের করতে পারলেই আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি স্লো হবে না একটু ফাস্ট হবে। আমরা টি বিটা বের করব। সো টি বি ইকুয়াল টু আর বি বাই আর এ ইন্টু টি এ। দেখো আমার ম্যাথ শেষ। এখন এই তিনটের ভ্যালু তোমার জানা আছে, তিনটার ভ্যালুই তোমার জানা আছে। আর বি মানে পৃথিবীর বিন্দুতে কত হবে দেখো তো, আর প্লাস আর বাই 4। ওকে, আর এইটা ছিল অ্যাকচুয়ালি আর এ, আর এ ভ্যালু কত ছিল আর এটা ছিল 2 সেকেন্ড। এখন আর এ ভ্যালু স্যার 8 × 10⁶ স্যার ক্যালকুলেশন করলে আসে। বুঝলেন বাবা? স্যার বলতেছি ক্যালকুলেশন করলে 8 × 10⁶ আসে। 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 নাও, এরকম ভ্যালু আসার কথা না। 1 পয়েন্ট সামথিং অথবা 2 পয়েন্ট সামথিং এরকম আসবে, ঠিক আছে? আর এর মানটা মিটারে হবে? হ্যাঁ, আরএমআর মিটার হবে। আচ্ছা, মিটার বা কিলোমিটার কোনো সমস্যা নেই, কারণ এখানে তো আমরা দেখো এটা মিটার যদি রাখো এটা মিটার থাকবে, অথবা এটা সেন্টিমিটার কিলোমিটার নিলে কিলোমিটারে হবে। এখন আরএমআর তুমি জানো টি এর ভ্যালু, ধর সাপোজ টি এর ভ্যালুটা আমি লিখলাম না, থাক এখানে। আর এর ভ্যালু কত ছিল 6400 না, 6400। 6400 এখানে প্লাস করবা, এখানে দিবা, এখানে পুট করবা, পুট করে ক্যালকুলেশন করবা, আর টি এর ভ্যালুটা তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। টি এর ভ্যালুটা আমি সাপোজ আমি যা আছে তাই থাক, আমি 2 হতে পারে 3 হতে পারে, যাই হোক, যেহেতু সেকেন্ড হলো 2 হবে আমি জানি। অ্যাকচুয়ালি কোশ্চেন রেজাল্টটা কি ব্যাপার আমি একটু বলে দিচ্ছি এখন, যেহেতু টাইম আপ হয়ে গেছে। 1.2 টি এ, তার মানে কি এখন তুমি খেয়াল করে দেখো, 1.2 টি এ মানে 2 সেকেন্ড, কিন্তু
আমি ধরে নিচ্ছি, আমি জানি না, আমি যেহেতু বইতে দেওয়া নাই, আমি TA লিখে রাখবো। এর মানে কি, TA কে যদি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে TB এর ইকুয়াল হবে। এখন এই দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে বলো তো কোনটা গ্রেটার কোনটা স্মলার। আমি এখানে টিবি গ্রেটার টি স্মলার। ইয়েস, TB ইজ গ্রেটার। TB মানে টি মানে কি টাইম, পর্যায়কাল। পর্যায়কালটা বড়, কোথায় বড় হচ্ছে? বি বিন্দুতে। এখন দেখো বি বিন্দুতে যদি পর্যায়কালটা বড় হয় তাহলে তোমাকে ক্লিয়ারলি এখন বলতে পারবা যে ওই জায়গাটায় বস্তু মানে ধীর গতিতে চলছিল নাকি জোরে চলছিল, যেহেতু সময়টা বেশি। সময়টা বেশি নিচ্ছে, হ্যাঁ সময়টা বেশি নিচ্ছে, ধীরগতিতে চলছিল। ভেরি গুড। তার মানে তুমি কিন্তু নিজেই দেখো সিদ্ধান্ত দিতে পারলে যে স্যার পৃথিবীর পৃষ্ঠে যে টি এর মানটা ছিল, পর্যায়কালের যে গতি ছিল, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাব পর্যায়কালের দোলকের যে গতি সেই গতি আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের এই সিদ্ধান্তটাই অ্যাকচুয়ালি আমার দরকার ছিল। এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স করে ওটা লাস্টে বলে দিয়েছিলাম যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো আমরা গাণিতিকভাবে ম্যাথটা করে নিয়ে এসে এই জায়গাটা সিদ্ধান্ত বলতে পারতেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটি সেকেন্ড দোলককে যদি উপরে নেওয়া হয় তখন তার গতি আস্তে আস্তে কমতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।